আসসালামু আলাইকুম। সাবলাম বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আছি জয়পুর। लेकिन एक सेकंड আপনাদের মতো আমিও অনেক উৎসাহ নিয়ে শব্দের পিছনে ছুটে যাই। আসলে এটা ট্রাকের টায়ার ব্লাস্ট হওয়ার শব্দ হয়েছে। তো মূল ভিডিওতে আসি। জয়পুরহাটের সদরে আমার জন্ম। উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার হিসাবে জয়পুরহাটের খ্যাতি থাকলেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ জয়পুর সম্পর্কে কিছুই ধারণা রাখে না। তো এটা আমার জয়পুরহাটের নাগরিক হিসাবে জয়পুরহাটে আমার জন্ম, তো এটা আমার কাছে খুব একটা ব্যথার বিষয় আর কি। তো আমি যখন ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছিলাম, আমার ডিপার্টমেন্ট বলেন কিংবা অন্য অন্য যারা ফ্যাকাল্টির কিংবা অন্য অন্য ফ্যাকাল্টির যারা আছে তারা মূলত এ সম্পর্কে খুব একটা ধারণা রাখে না। যারা জানে তারা জানে। তো এটাই আমার কাছে একটু খারাপ লাগতো। তো যখন আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দাবি করতেছি, তো তখন আমার জায়গা থেকে মনে হয় জয়পুরহাটকে অন্যভাবে পরিচয় করে দেওয়া যায়। তো চলুন জয়পুরহাটে কিছু আমার স্মৃতি জড়িত এমন কিছু জায়গা আপনাদেরকে ঘুরে দেখাই। সবার আগে জয়পুর সম্পর্কে বলতে গেলে আমার প্রাণপ্রিয় শহরের অন্যতম একটি অংশ হলো এই কলেজ, এবং এই কলেজটা আমার হৃদয়ের খুব কাছে, এই জন্য কলেজ দিয়ে শুরু করলাম আর কি। কলেজের সামনে এই বড় পুকুরটি হলো বারোঘাটি পুকুর। বারোঘাটি পুকুর সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে। তো যাই হোক, এই কলেজের নাম জয়পুরহাট সরকারি কলেজ। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজ আগের থেকে অনেক বেশি গোছানো। হাতের বাম পাশে ঢুকতেই পড়তেছিল লেকটা এবং ডান পাশে ছাত্রী হোস্টেল। তো আমরা হাতের বাম দিক থেকে লেক দিয়ে পাড় দিয়ে যাওয়া শুরু করলাম। তো এই লেকের ঠিক মাঝামাঝিতে 2005-এর যারা আগে ব্যাচ তারা জানে থাকবেন, লেকের মাঝামাঝিতে একটি কবর ছিল। আমি ভিডিওটি ফেব্রুয়ারিতে করেছিলাম, তো তখন শীত ছিল এবং অনেক গাছে ফুলের গাছ টাছ লাগানো ছিল আর কি। তো যাই হোক, এই কলেজের যা পরিবেশ আপনারা দেখতেছেন এখন অনেকটাই সেমসাম। আগে অনেক অ্যাক্টিভিটি বেশি হতো, যেহেতু অনেক কিছু বিষয় টিষয় রাজনৈতিক চেঞ্জ এবং সব কিছু মিলাই আমি যখন গেলাম তখন অনেক সেমসামই দেখছি। আগে তো অনেক রকম খেলাধুলার সিচুয়েশান ছিল। তো এখানে কলেজে বাস্কেটবল গ্রাউন্ডও আছে, আবার এখানে দেখা যাচ্ছে যে এই মাঠে ফুটবল এবং ক্রিকেট খেলা দুটোই হয়ে থাকে। তো কলেজে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অনার্সের মাস্টার্সের প্রোগ্রামও আছে। তো এই অঞ্চল এই কলেজকে কেন্দ্র করে আশেপাশের অর্থনৈতিক অবকাঠামো অনেকটাই নির্ভরশীল। জয়পুরহাটের দেখা যাচ্ছে অনেকটা অংশই শিল্প কাঠামো আমাদের অঞ্চলে অতটা গড়ে না উঠলেও এক চিনি কল ছাড়া ওরকম কোনো বড় শিল্প কলকারখানা নাই। তো দেখা যাচ্ছে কলেজের কেন্দ্র করে আমাদের অর্থনৈতিকটা অনেকটাই বেশি দেখা যাচ্ছে যে চাঙ্গা। যাই হোক, কলেজের যারা প্রাক্তন স্টুডেন্ট আছে, কে আছে জানি না, আমার ভিডিও কে দেখতে পাচ্ছেন, অবশ্যই কলেজ সম্পর্কে কিছু কথা আমার কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি এই কলেজে 2010 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি। তো এই বলেই ভিডিওতে মূলত শুরু করে ফেললাম কলেজ দিয়েই। তারপরে চলুন আগে দেখা যাক জয়পুরহাটের আরও কিছু জায়গা ঘুরে দেখাবো। তো কলেজ থেকে বের হয়ে আমরা বৈরাগী মোড় থেকে রিক্সা মাধ্যমে ছুটে চললাম জয়পুরহাটের প্রাণকেন্দ্র পাঁচুর মোড়ের দিকে। এই পাঁচুর মোড়েই আসলে শহীদ মিনার ডক্টর আবুল কাশেম ময়দান দুটাই অবস্থিত। যে বিভিন্ন জায়গায় শহীদ মিনার ছিটেছাড়া থাকলেও যে কেন্দ্রীয় শহীদ মিনার যেটা বলে ভাষা শহীদদের জন্য, এটা এখানে অবস্থিত আর কি। তো এই শহীদ মিনারটা দুইটা ভাগে কিংবা এখানে দুইটা জিনিস আছে। ডক্টর আবুল কাশেম এর স্মৃতিস্মরণে যে মিনারটি সেটা কলম আকৃতির, আর যে ভাষা শহীদদের জন্য যে শহীদ মিনারটা সেটা আমরা তো সকলেই চিনি। তো এই আবুল কাশেম ময়দান, যার নামে ডক্টর শহীদ আবুল কাশেম তিনি মূলত মুক্তিযুদ্ধের সময় শহীদ হন এবং তার স্মৃতিতে পরে জেলা প্রশাসক থেকে এটা ময়দান শহীদ মিনার নামে আসলে এটাকে সম্বোধন করা হয়। স্মৃতিসৌধর যে কলম প্রকৃতির যে সৌধটি, এটি মূলত 71 ফুট উচ্চতা এবং শহরের প্রাণকেন্দ্রে শহীদ মিনার কিংবা ডক্টর শহীদ আবুল কাশেম ময়দানটি অবস্থান হওয়াতে শহরের সকল রকম মানুষের এখানে একটা মিলন মেলা টাইপের হয়ে থাকে।
এছাড়া জাতীয় যে সকল প্রোগ্রাম আছে এখান থেকে অনেক র্যালি ট্যালি হয়ে থাকে এবং এখান থেকে রাজনৈতিক অনেক র্যালি ট্যালি বের হয়। তো বলা চলে সবারই সমাগম থাকে এখানে, এবং এখানে বিকালে সকল রকম বয়সের মানুষের আড্ডা হয়। এখানে কিছু ছোটোখাটো ভ্যানে খাবার বিক্রি করার কিছু দোকানও হয়েছে ইতিমধ্যে। তো আবুল কাশেম ময়দান সম্পর্কে এতটুকুই। এরপরে চলে গেলাম আমরা মেইন রোড ধরে সার্কিট হাউসের দিকে। তো শহরের পাঁচুর মোড় থেকে উত্তর দিকে এই আমাদের শহরটা। তো এদিকে আমরা যদি যেতে থাকি, রাস্তার বেহাল দশা চলতেছে, 4 লেনের কাজ চলার কথা, 5 বছর ধরে চলতেছে, কবে শেষ হওয়ার কথা, কিন্তু শেষ হচ্ছে না, আল্লাহ জানে কবে শেষ হবে। তো এই রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা হাতের এক পাশে দেখতে পেলাম জেলা বয়েজ স্কুল এবং আরেক পাশে জেলা গার্লস স্কুল। তো এইভাবেই দিন দিন শহরটা আস্তে আস্তে করে বড় হচ্ছে, শহরের সব কিছু চেঞ্জ হচ্ছে, শহর উন্নত হচ্ছে, আমরাও বড় হয়ে যাচ্ছি। তো দেখতে দেখতে চোখের পলকে শহর অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরাতন ভেঙে নতুন হচ্ছে। তবে সব কিছুই পরিবর্তন ভালোর জন্যই হয়। তো শহরের পূর্ব দিকে সার্কিট হাউসটি অবস্থিত। তো সার্কিট হাউসের সাথে সাথে জেলা হসপিটাল, জেলা জজ কোর্ট এবং আরও অনেক কিছু আছে। তো সার্কিট হাউসের যে জেলা পরিষদটা পার করে আমরা সার্কিট হাউসে পৌঁছে যাই আর কি। সার্কিট হাউসের ঠিক প্রবেশ মুখেই সার্কিট হাউসের দেওয়াল ঘেঁষে এই যে আই লাভ জয়পুরহাট এই জায়গাটি আর কি। তো এখানে আসলে জেলার ব্র্যান্ডিংয়ের খুব একটা সুন্দর একটা জায়গা। এখানে ছবি তোলা, সবাই এখানে খুব ছবি তোলে। আমি মনে হয় সব শেষ এখানে এসে ভিডিও কিংবা ছবি তুলেছিলাম আর কি। যাই হোক, জেলা ব্র্যান্ডিংয়ের অংশ হিসাবে সার্কিট হাউসের প্রবেশের মুখে এটি। সার্কিট হাউস মাঠের পরিবর্তন হয়েছে অনেকটা। আগে এত সুযোগ সুবিধা ছিল না। আমি দেখলাম যে লাস্ট কয়েক বছরে এখানে ভালো একটা পরিবর্তন হয়েছে। এখানে প্রচুর মাঠের মাঝখানে একটা ময়লার বাগার টাইপের ছিল, যেখানে গাছপালাতে ঘেরা ছিল, সেগুলো পরিষ্কার হয়েছে। এবং দেখা যায় সার্কিট হাউসে জিম করার জন্য কিছু ফ্যাসিলিটিস রাখা হয়েছে এবং সাথে সাথে বেঞ্চ রাখা হয়েছে বসে সময় কাটানোর জন্য। তো সার্কিট হাউসের এই জায়গাটা, বিশেষ করে ডিসি এলাকা, আমরা সাধারণত সার্কিট হাউস বলে থাকি জয়পুরহাটের মানুষজন। তো এই এলাকার একটা বিশেষত্ব হলো, এই এলাকায় নাই এমন কোনো জিনিস নেই। জয়পুরহাটের ম্যাক্সিমাম জিনিসটাই এই অল্প একটু জায়গার ভেতরে। অন্য অন্য জেলা হয় কি এক একটা অফিস এক এক জায়গায় ছিটে মানে দূরে দূরে থাকে। তো এখানে একদম প্যাকড হয়ে একটা জায়গায় রাখছে সব কিছু। এখানে একসাথে 3টি স্কুল, জয়পুর সদর থানা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন একাডেমি এবং কালেক্টরেট যে স্কুল। তো 3টা স্কুল একসাথে, তার সাথে পুলিশ সুপারের কার্যালয়, ডিসি অফিস, ডিসি বাংলো, এসপি বাংলো, পুলিশ লাইন একাডেমি, জেলা মানে পুলিশ লাইন যেটা আছে, জেলা জজ কোর্ট, জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট, জেলা হাসপাতাল, জেলা জজ মানে জেলা জেলখানা যেটা, তারপরে এদিকে এনআইডি নির্বাচন অফিস। আবার ওই পাশটা থেকে দেখলে দেখা যাচ্ছে যে সাথে আছে মৎস্য অফিস, মানে অনেক কিছু, জেলা শিক্ষা অফিস। এই একটা জায়গাতে এত কিছু যা বলার মানে বলা যায় না আর কি। মানে অন্য জায়গায় আমি আসলে এত এক জায়গায় এত কম্প্যাক্টভাবে দেখি নাই। তো যাই হোক, এখানে মনে করেন যে দিন দিন এই জয়পুরহাটের অনেক কিছু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লতিরাজ এবং সোনালী মুরগি জেলার যে ব্র্যান্ডিং, আসলে আপনারা যে কচুরলতি থাকেন সেটা দেখে থাকেন, এটা জয়পুরহাটের সবচেয়ে বেশি উৎপাদন এবং রপ্তানি জয়পুরহাট থেকে হয়ে থাকে এবং সোনালী মুরগির জন্মই জয়পুরহাটে। তো জয়পুরহাটের মতন গর্ব করার অনেক কিছুই আছে। তো আজকে কিছু কিছু তুলে ধরার চেষ্টা করতেছি, ভবিষ্যতে আরও তুলে ধরব। তো এটা প্রথম পর্ব। খুব শীঘ্রই জয়পুরহাটে মানে যেগুলোতে বলবো যে কিছু কিছু পেইড জায়গা আছে যেগুলোতে ঘোরার, শিশুদেরকে মানে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে হ্যাং আউট করা যায় কিংবা ঘোরা যায়, সেগুলোতে যাবো। এবং জয়পুরহাটের খুব কাছে দু একটা জায়গা আছে, সেগুলোতেও নিয়ে যাব। তো জয়পুরহাটের সুগার মিল সম্পর্কে সবারই মোটামুটি জানা আছে। বাংলাদেশে কয়েকটা সুগার মিল আছে, তার মধ্যে জয়পুরহাটে একটা। তো জয়পুরহাট সুগার মিল কিছু কিছু ক্ষেত্রে বিখ্যাত, যেমন জয়পুরহাট সুগার মিলের লাল চিনি, সে লাল চিনি এখন আর আমি লাল চিনি পাই না, এখন সাদা চিনি হয়ে যায় আর কি।
আর আরেকটা বিষয় হলো আয়তনের দিক থেকে। তো সুগার মিল এই জয়পুরহাটের উন্নতিকরণ কিংবা জয়পুরহাটের অর্থসামাজিক গঠনের ক্ষেত্রে অনেকটা বড় ভূমিকা রাখে। তো আগে রেলের চাকরি ছিল রয়্যাল চাকরি, এবং তার পাশে সুগার মিলের চাকরিটাও ছিল খুব রয়্যাল। তো যাই হোক, সুগার মিলের অবকাঠামোগত দিক থেকে এখন খুবই ভঙ্গুর সব কিছু। আমরা গেলাম সুগার মিলে, ঢুকেই হাতের ডানে পাশে কলোনি টলোনি হয়েছে, সব কলোনি টলোনিগুলোতে মানুষ থাকে না একটা। তবে এটা একটা সুন্দর জায়গা, আমরা মাঝে সাঝে এখানে ঘুরতে টুরতে আসি। ঈদে পরবে আমরা ঘুরতে টুরতে সবাই মিলে একটা ভালো গ্যাদারিং হয় এখানে। কিন্তু এখানে যে এখন আখমারায় চলতেছে, চিন্তা করলাম আখমারায়ের জন্য একটু সুগার মিলটা ঘুরে দেখব, কিন্তু কোন যেন সাংবাদিক কী যেন নিউজ করেছে, এই জন্যে এখানে আসলে আমাকে মানে ভিডিও করতে দেয় নাই। তো এটা খুব ব্যাড লাক ছিল আমার জন্যে। আর এই তো এখানেই প্রথম পর্ব শেষ করতেছি, পরবর্তী পর্ব দেখার জন্য আহ্বান রইল। অবশ্যই আমাকে জানাবেন আর কি কি আপনারা জয়পুরহাট সম্পর্কে জানতে চাই, আমি চেষ্টা করব এসব আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও সেকেন্ড পার্ট জয়পুরহাট নিয়ে খুব তাড়াতাড়ি আসতেছে।